অরিয়া রাজ্যের প্রথম রাজা তার কিছু সেনাবাহিনী নিয়ে একটি পাহাড়ের দিকে রওনা হয়েছে সেখানে বসবাসকারী এক ড্রাগনকে হত্যা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ওই পাহাড়ের একটি গুহায় উপস্থিত হওয়ার পর ওই ড্রাগন রাজার সমস্ত সেনাবাহিনীকেই হত্যা করে। ফলে রাজাও নিরুপায় হয়ে তার হাতের অস্ত্র ফেলে দিয়ে ড্রাগনের কাছে আত্মসমর্পণ করে। আর এইখান থেকে সিন শিফট হয় কয়েক শতাব্দী পর, যেখানে আমরা পরিচিত হই এই মুভির মেইন চরিত্র ইলোডি এবং তার বোন ফ্লোরিয়ার সঙ্গে, যারা উত্তরে অবস্থিত একটি ছোট্ট রাজ্যের রাজকুমারী। কিন্তু তাদের এই রাজ্যের অবস্থা এখন খুবই শোচনীয়, কারণ এই ঠান্ডার মরশুমে তাদের পুরো রাজ্যই এখন বরফে জমে গেছে, যে কারণে খাদ্যশস্যের এখানে খুবই সংকট। এমনকি এই কারণের জন্যই এই রাজ্যের বহু মেম্বার রাজ্য ছেড়েও চলে যাচ্ছে। ফলে লর্ড বেফোর্ড মানে ইলোডির বাবা এই নিয়ে খুবই চিন্তিত। কিন্তু এই রকম অবস্থাতেই অরিয়া রাজ্যের বর্তমান রানী ইজাবেলের কাছ থেকে তাদের কাছে একটি সুসংবাদ আসে। রানী ইজাবেল তার একমাত্র পুত্র প্রিন্স হেনরিকে বিয়ে করার জন্য এই রাজ্যের রাজকুমারী ইলোডিকে একটি প্রস্তাব পাঠায়, যেটা দেখে রাজা বেফোর্ড এবং ইলোডির সৎ মা দুজনেই খুবই খুশি হয়ে ওঠে। কারণ অরিয়া নামক ওই রাজ্য সম্পদ ও ঐশ্বর্যের দিক থেকে তাদের থেকে শত গুণ এগিয়ে। তাই এই মুহূর্তে তাদের সঙ্গে যদি কোনো সম্পর্ক তৈরি করা যায় তাহলে তাদের রাজ্যের খুবই উপকার হবে। মানে এই রাজ্যে বসবাসকারীরা তাদের দরিদ্রতা থেকে খুব সহজেই মুক্তি পাবে। যদিও রাজকুমারী ইলোডি যখন এই প্রস্তাবের কথা জানতে পারে তখন সে একদমই খুশি হয় না, কারণ যে রাজকুমারকে সে কোনোদিন দেখেনি, এমনকি তার সম্বন্ধে কোনো কথাও শোনেনি, তাকে এইভাবে বিবাহ করার প্রস্তাবে রাজি হয়ে যাওয়াটা একদমই ভালো বিষয় না। কিন্তু রাজা লর্ড বেফোর্ড এবং লেডি বেফোর্ড দুজনেই তাকে বোঝায়, আমাদের রাজ্যের যা অবস্থা, এই শীত সমাপ্ত হতে হতে হয়তো আমরা আর কেউই বাঁচবো না। তাই রাজ্যবাসীর কথা এবং আমাদের কথা ভেবে অন্তত এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। ফলে রাজকুমারী ইলোডিও নিরুপায় হয়ে এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। যার পর রানী ইজাবেলের পাঠানো একটি জাহাজের মাধ্যমে ইলোডি, ফ্লোরিয়া, লর্ড বেফোর্ড এবং লেডি বেফোর্ড সকলেই যাত্রা শুরু করে অরিয়া রাজ্যের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছে ওই রাজ্যের সম্পদ ও ঐশ্বর্য দেখে সকলেই হতবাক হয়ে যায়। লর্ড বেফোর্ড মনে মনে ভাবতে শুরু করে, এই রাজ্যের সঙ্গে একবার সম্পর্ক স্থাপন হলে তাদের রাজ্যও ঠিক এই একই রকম সম্পদ ও ঐশ্বর্যে ভরপুর হয়ে উঠবে। যাই হোক, এখানকার রাজা রানীর সঙ্গে সৌজন্য বিনিময়ের পর রাজকুমারী ইলোডিকে এখানে একটি বিলাসবহুল রুম দেওয়া হয় রাত্রি যাপনের জন্য। যে রুমের ব্যালকনি থেকেই ইলোডি তার পাশের একটি রুমের ব্যালকনিতে একটি সুন্দরী মহিলাকে দেখতে পায়। এই মহিলার কথা এখানে কেন উল্লেখ করলাম সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। ওকে, তো নতুন রুমের কারণে রাতে ইলোডির ঘুম না আসায় আবারও সে সেই ব্যালকনিতে উপস্থিত হলে দূরের পাহাড়ে সে একটি আশ্চর্য রকমের আলো দেখতে পায়। কিন্তু ওই আলোর উৎস কি সেটা সে এই মুহূর্তে কিছুতেই বুঝতে পারে না। যাই হোক, পরদিন সকালে ইলোডি এখানকার রাজকুমারের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করে, যার পর তারা একান্তে কথা বলার টাইমে একে অপরের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করে। মানে প্রথম দিকে ইলোডি এই রাজকুমারের প্রতি একদমই আকৃষ্ট ছিল না, কিন্তু এই টাইমে দুজন একসঙ্গে যখন ওই রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয় এবং ধীরে ধীরে জানতে পারে তাদের দুজনের ইচ্ছা অনেকটাই এক, তখনই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এদিকে ইলোডির বাবা লর্ড বেফোর্ড এখানকার রানী ইজাবেলের সঙ্গে এই বিয়ে নিয়ে একান্তে মিটিং করার টাইমে রানী ইজাবেল এই বিয়ের পরিবর্তে ইলোডির বাবাকে প্রচুর সোনা উপহারের প্রস্তাব দেয়। আর ওই সোনার লোভেই লর্ড বেফোর্ড দ্বিতীয় আর কিছু না ভেবে তার মেয়ের এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। যদিও এই মিটিং থেকে বেরোনোর পর রাজা বেফোর্ড কিছুটা মনমরা হয়ে পড়ে, যেটা দেখে ইলোডির সৎ মা লেডি বেফোর্ড যখন ওই মিটিং সম্বন্ধে তার কাছ থেকে জানার চেষ্টা করে তখন লর্ড বেফোর্ড ওই মিটিং নিয়ে তাকে কোনো কিছু না বলে পুরোপুরি এড়িয়ে যায়। যদিও লেডি বেফোর্ডের সন্দেহ হয় বিয়ে নিয়ে ওই মিটিং এ এমন কিছু হয়েছে যেটা তার মেয়ের জন্য হয়তো একদমই ভালো বিষয় না। ফলে পরবর্তীতে লেডি বেফোর্ড আরিয়ার বর্তমান রানী ইজাবেলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু রানী ইজাবেলের সঙ্গে কথা বলার টাইমে লেডি বেফোর্ড জানতে পারে দু একদিনের মধ্যে যে মেয়ে তাদের রাজ্যের রাজকুমারী হবে তার নামটাও তারা ঠিকমতো জানে না। এমনকি এখানে রানী ইজাবেল লেডি বেফোর্ডের পিতৃ পরিচয় নিয়েও তাকে অপমান করে এবং শেষমেশ এটাও জানিয়ে দেয়, আমাদের একটি পুত্রবধূ দরকার আর আপনাদের দরকার সোনা, তাই এর থেকে আর বেশি কিছু আশা না করাই ভালো। এবার রানী ইজাবেলের কাছ থেকে এই ব্যবহার পাওয়ার পর লেডি বেফোর্ডও আরো শিওর হয়ে যায় এই বিয়ের ফলে তার মেয়ে কিছুতেই সুখী হতে পারবে না। ফলে সঙ্গে সঙ্গেই সে ইলোডির কাছে উপস্থিত হয়ে এই বিয়ে নিয়ে তাকে আরো একটু ভাবার পরামর্শ দেয়। যদিও ইলোডি এখন রাজকুমারের প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়েছে এবং তার বোন ফ্লোরিয়াও এই রাজ্যের সম্পদ ও ঐশ্বর্য দেখে খুবই আপ্লুত, যে কারণে সে তার দিদিকে এই বিয়ে নিয়ে খুবই উৎসাহ দিচ্ছে। কিন্তু লেডি বেফোর্ড যেহেতু তার সৎ মা, তাই ইলোডি এই বিয়ে নিয়ে আর কিছুই ভাবে না।
ফলস্বরূপ পরের দিনই অরিয়া রাজ্যের প্রথা অনুযায়ী সকলের সম্মুখে ইলোডি এবং হেনরির বিবাহ সম্পূর্ণ হয়। আর পরবর্তীতেই রাজকুমার হেনরির সঙ্গে তার নতুন প্রিন্সেসকে রওনা হতে হয় তাদের রাজ্যের একটি বাধ্যতামূলক নিয়ম সম্পূর্ণ করার জন্য। এখানে ইলোডি যখন তার থেকে জানতে চায় এই মুহূর্তে তারা কোথায় যাচ্ছে, তখনই হেনরি তাকে জানায় আগের দিন রাতে ওই পাহাড়ের চূড়ার যে স্থানে সে আগুন জ্বলতে দেখেছিল এই মুহূর্তে তারা সেখানেই যাচ্ছে। আসলে রাজকুমার হেনরি এবং ইলোডি যখন আগের দিনই একসঙ্গে ঘুরতে বেরিয়েছিল তখনই ইলোডি কৌতূহলবশত রাজকুমারের থেকে জানতে চেয়েছিল মাঝরাতে ওই পাহাড়ের চূড়ায় ওই রকম অদ্ভুত আলো দেখতে পাওয়ার কারণ কি। তখনই রাজকুমার তাকে জানিয়েছিল তাদের বংশে বিবাহের টাইমে ওই স্থানে একটি স্পেশাল রীতি সম্পূর্ণ করতে হয়, যে কারণেই হয়তো ওই স্থানে আলো দেখতে পাওয়া গেছে। আর এখন তারা সেই স্থানের উদ্দেশ্যেই রওনা হয়েছে। তো ওই স্থানে উপস্থিত হয়েই ইলোডি দেখতে পায় রানী ইজাবেল এবং তাদের রাজসভার বেশ কিছু মেম্বারও এই স্থানে অলরেডি উপস্থিত রয়েছে। যেখানে রানী ইজাবেল সর্বপ্রথম ইলোডিকে উদ্দেশ্য করে জানায় এই রাজ্যের পূর্বপুরুষরা সর্বপ্রথম যখন এই স্থানে বসতি স্থাপন করে ঠিক তখনই তারা জানতে পারে এই পাহাড়ের চূড়ায় একটি ড্রাগন রয়েছে, যে মাঝে মাঝেই এই রাজ্যের সাধারণ মানুষদের উপর আক্রমণ করে। ফলে এই রাজ্যের প্রথম রাজা ওই ড্রাগনকে হত্যা করার জন্যই তার গুহায় আক্রমণ করে বসে। কিন্তু রাজা সমস্ত সেনা ওই ড্রাগনের কাছে পরাজিত হলে রাজা নিজেই ওই ড্রাগনের কাছে আত্মসমর্পণ করে। ফলে ওই টাইমেই রাজার সঙ্গে ওই ড্রাগনের একটি চুক্তি হয়, যে চুক্তি অনুযায়ী রাজা 3 কন্যাকে ওই ড্রাগনের কাছে বলি দিতে হবে। ফলস্বরূপ ওই ড্রাগন আর কোনোদিনই এই রাজ্যের উপর আক্রমণ করবে না। আর রাজাও তার প্রজাদের কথা চিন্তা করে তার 3 মেয়েকেই ওই ড্রাগনের কাছে বলি দিয়েছিল। ফলে সেই প্রাচীন কাল থেকেই তাদের ওই আত্মত্যাগের প্রতি অভিবাদন জানানোর জন্যই এই নিয়ম চলে আসছে। তো এরপর এখানের একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে হেনরি এবং ইলোডি দুজনেরই হাত কেটে তাদের এই বন্ধন সম্পূর্ণ করা হয়। কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার টাইমেই রাজকুমার হেনরি ইলোডিকে একটি গুহার মধ্যে ফেলে দেয়। এইবার অত উঁচু থেকে নিচে পড়ে কোন রকম ভাবে আঘাত সামলানোর পর ইলোডি বুঝতে পারে সে আসলে এই রাজ্যের একটি বলিদান। কিন্তু কেন এই নিয়ম বা কার কাছে তাকে বলিদান দেওয়া হয়েছে এটা সে কিছুতেই বুঝতে পারে না। এমনকি ওই গুহার মধ্যে সে আরো নানান রকমের গয়না দেখে বুঝতে পারে তার মতো এরকম একই ভাবে এই স্থানে আরো অনেককেই বলিদান দেওয়া হয়েছে। এবার এখান থেকে কিভাবে বেরোনো যাবে এটা চেষ্টা করতে গিয়ে সে যখন একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে সেখানেই সে মুখোমুখি হয় সেই প্রাচীন ড্রাগনের। এমনকি ওই ড্রাগন ইলোডির সঙ্গে কথাও বলে, কিন্তু সে এখন ইলোডিকে যে কোনো উপায়ে হত্যা করতে চায়, কারণ ওই ড্রাগন মনে করে ইলোডি ওই রাজকীয় অরিয়ান পরিবারের সন্তান। আসলে ওই যে একটু আগেই হেনরি এবং তার হাত কেটে একে অন্যের সঙ্গে মিলিত করে দেওয়া হয়েছিল তখন থেকেই হেনরির রক্তের ঘ্রাণ তার শরীরেও ছেয়ে গেছে, যে কারণে ড্রাগন মনে করে ইলোডি ওই পরিবারেরই একজন। কিন্তু প্রশ্ন হলো অরিয়া রাজ্যের কাউকে এই ড্রাগন কেন হত্যা করতে চাইবে? এটাই এই মুভির বড় একটি টুইস্ট, যেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। ওকে, তো ইলোডি এখান থেকে পালিয়ে কোন রকমের ওই ড্রাগনের হাত থেকে বাঁচার চেষ্টা করে, যদিও ওই ড্রাগনের আঘাতেই তার পা কিছুটা পুড়ে যায়, কিন্তু তবুও সে না থেমে একটি সুড়ঙ্গ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কিছুটা এগিয়েই সে একটি আলোকিত গুহা দেখতে পায়, কারণ সেখানে থাকা রেশমের গুটি পোকার মতো দেখতে কিছু পোকা নিজেরাই জ্বলজ্বল করছে। ফলে ইলোডিও তার ড্রেসের একটি অংশ ছিঁড়ে তার মধ্যে ওই রকম কিছু পোকা ভরে সেইটাকেই তার একটি লাইট সোর্স বানিয়ে নেয়। তারপর আবারও সে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু ওই স্থানে আবারও সেই ড্রাগন তার উপর হামলা করে বসে, যদিও এইবারও সে কোনো রকম ভাবে তার হাত থেকে বেঁচে একটি অদ্ভুত চেম্বারে এসে উপস্থিত হয়, যেখানে কেউ লিখে রেখেছে এই স্থানটি সম্পূর্ণ নিরাপদ, কারণ ওই ড্রাগন এই স্থান পর্যন্ত পৌঁছতে পারে না। আসলে এর আগেও ইলোডির মতো যাদেরকে এখানে বলিদান দেওয়া হয়েছে তারাও এই স্থান পর্যন্ত পৌঁছে এখানেই বহুজন মারা গেছে, আর তারাই এই স্থানটিকে সম্পূর্ণ নিরাপদ হিসাবে এখানে লিখে রেখে গেছে। এমনকি এখানে আমরা সেই সমস্ত মেয়েদের নামও দেখতে পাই যারা নিজেদের নামও এখানে দেওয়ালে খোদাই করে গেছে। এবার এই সব দেখে ইলোডি ক্লান্ত ও হতাশ হয়ে ওই চেম্বারে ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার কাছে থাকা ওই পোকাগুলি তার পায়ের ক্ষতস্থান নিমেষেই সারিয়ে তুলেছে। মানে এই পোকাগুলির মধ্যে অদ্ভুতভাবে হিলিং ফ্যাক্টর রয়েছে। যাই হোক, এরপর ওই চেম্বারের দেওয়ালেই থাকা একটি মানচিত্র দেখে ইলোডি আবারও সামনের দিকে এগোতে শুরু করে, কারণ ওই মানচিত্র অনুযায়ী রওনা হলে এখান থেকে বেরোনো হয়তো সম্ভব হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেছি। এই স্থান পর্যন্ত আসার মধ্যেই ইলোডি সেই মেয়েটিরও মৃতদেহ দেখতে পায়, যাকে ইলোডি তার রুমের ব্যালকনি থেকে পাশের রুমের একটি ব্যালকনিতে দেখতে পেয়েছিল। মানে ওই মেয়েকেও ঠিক একই ভাবে এখানে বলিদান দেওয়া হয়েছে, আর সেটা খুব সম্ভবত ওই রাতের টাইমে, যে টাইমে ইলোডি এই স্থানে আলো দেখতে পেয়েছিল।
মানে ইলোডিকে এখানে বলিদান দেওয়ার আগের দিনই ওই মেয়েকে এখানে বলিদান দেওয়া হয়েছে। যাই হোক, ইলোডিকে এখান থেকে বাঁচতে হবে এই ভেবেই সে সামনের দিকে এগোতে শুরু করে এবং শেষমেশ সে এমন একটি স্থানে উপস্থিত হয় যেখান থেকে রোদের আলো দেখা যাচ্ছে। মানে এই স্থান থেকে উপরে উঠতে পারলেই সে এখান থেকে বাইরে বেরোতে পারবে। কিন্তু এখান থেকে উপর পর্যন্ত পৌঁছানোটা এতটাও সহজ বিষয় না। যদিও ইলোডি এখানে না থেমে কোনো ক্রমে উপর পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়, কিন্তু সেখানে গিয়ে সে হতাশ ছাড়া আর কিছুই হয় না। কারণ ওই স্থান পাহাড়ের একটি উলম্ব অংশের একদম মাঝ বরাবর, যেখান থেকে কোনো উপায়েই সে নিচে নামতে পারবে না। মানে এতক্ষণ এত চেষ্টা করে তার এই অংশে আসা একদমই বৃথা। এবার ঠিক এই টাইমেই ইলোডি শুনতে পায় কোনো একজন তার নাম ধরে চিৎকার করছে। মানে যতটা সম্ভব এখানে কেউ উপস্থিত হয়েছে তার খোঁজ করার জন্য। ফলে ইলোডি আবারও সেই একই স্থান দিয়ে নিচে নেমে সেই দিকেই ফিরে যেতে শুরু করে। আর ওই দিকে দেখা যায় ইলোডির বাবা লর্ড বেফোর্ড তার একটি উদ্ধারকারী দল নিয়ে সেই স্থানে উপস্থিত হয়েছে ইলোডিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদিও উদ্ধারকারী দলের বেশ কিছুজন তাকে বোঝাতে শুরু করে এতক্ষণে তার মেয়ে ওই ড্রাগনের হাতে নিশ্চয়ই মারা গেছে, তাই এখানে উপস্থিত হয়ে ইলোডির খোঁজ করাটা তাদের জন্য বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু লর্ড বেফোর্ড তাদের কোনো কথা না শুনেই অর্ডার দেয় তার মেয়েকে এখান থেকে না উদ্ধার করে সে কিছুতেই যাবে না। এদিকে ইলোডি উপর থেকে নেমে এই স্থানে আসার টাইমেই 3টি বাচ্চা ড্রাগনের মৃতদেহ দেখতে পায়। মানে কেউ কোনোভাবে এই 3টি বাচ্চাকে হত্যা করেছে। আর এটা দেখেই ইলোডি অনুমান করে ওই ড্রাগন কেন এই রাজ্যের রাজকন্যাদের হত্যা করতে চায়। আসলে এই রাজ্যের প্রথম রাজা যখন এই স্থানে হামলা চালায় তখন তার সেনাবাহিনী ওই ড্রাগনের এই 3 বাচ্চাকে হত্যা করে, যে কারণে ওই ড্রাগনও নিমেষেই রাজা সমস্ত বাহিনীকে মেরে ফেলে। কিন্তু রাজা যখন তার কাছে আত্মসমর্পণ করে তার প্রাণের বদলে যে কোনো মূল্য দিতে রাজি হয়ে যায়, তখনই ওই ড্রাগন এই স্থানে শান্তি বজায় রাখার জন্য রাজার বংশের প্রতিটি প্রজন্মের 3টি কন্যাকে রাজকীয় বলিদানের দাবি করেছিল, যেটা ওই রাজাও নির্দ্বিধায় মেনে নিয়েছিল। আর তারপর থেকেই ঠিক একই রকম ভাবে প্রতিটি প্রজন্ম থেকে 3টি কন্যাকে ঠিক এই রকম ভাবেই ড্রাগনের কাছে বলি দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, ইলোডি তো এই রাজবংশের কন্যা নয়, তাহলে তাকে কেন বলি দেওয়া হলো? আসলে এটা এই অরিয়ান রাজ পরিবারের একটি চালাকি। মানে তারা প্রতি প্রজন্মই ঠিক একই রকম ভাবে অন্যান্য রাজ্যের রাজকুমারীদের বোকা বানিয়ে এই ড্রাগনের কাছে বলিদান দিয়ে এসেছে। আর ড্রাগনও সেটা বুঝতে পারেনি তাদের একটি বড় চালাকির কারণে। ওই যে রিচুয়ালসের টাইমে দুজনের হাত কেটে একে অন্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, তাই এই রাজ পরিবারের রক্তের গন্ধ ওই মেয়ের শরীরেও লেগে যায়, যে কারণে ড্রাগনও সেই মহিলাকে অরিয়ান পরিবারের একজন ভেবেই হত্যা করে। আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। আর এটা বুঝতে পেরেই ইলোডি সিদ্ধান্ত নেয় সে যদি কোনোভাবে ওই ড্রাগনকে বোঝাতে পারে এই রাজপরিবার এতদিন ধরে তাকে বোকা বানিয়ে আসছে, তাহলে হয়তো সে তাকে হত্যা নাও করতে পারে। ফলে এটা ভেবেই সে আরো দ্রুত সেই দিকে এগোতে শুরু করে, মানে যেদিকে তার বাবা তার খোঁজ করছে। কিন্তু ওই দিকে সেই ড্রাগন তাদের সম্মুখে উপস্থিত হয়ে লর্ড বেফোর্ডের সমস্ত মেম্বারকেই হত্যা করে। একটি মেম্বার সেখান থেকে সাইড হয়ে গিয়ে কোনো রকম ভাবে লুকিয়ে পড়ে, কিন্তু লর্ড বেফোর্ডকে ড্রাগনটি বন্দী বানায়। কারণ ড্রাগন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এই ব্যক্তি ইলোডির পিতা, যে কারণে তাকে টর্চার করলেই ইলোডি এখানে আসতে বাধ্য হবে। তাই পরক্ষণেই ওই ড্রাগন লর্ড বেফোর্ডকে জানায়, তোমার মেয়েকে যত শীঘ্রই সম্ভব এই স্থানে হাজির হতে বলো, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু লর্ড বেফোর্ড যখন ড্রাগনের থেকে জানতে পারে তার মেয়ে এখনো বেঁচে রয়েছে, তখনই সে ইলোডিকে উদ্দেশ্য করে জানায়, আমি ভুল করেছি তোমাকে বিয়ে দেওয়ার বদলে এই রাজ্যের সঙ্গে চুক্তি করতে। মানে সোনা দানার বদলে সে তার মেয়েকে এখানে বিয়ে দিয়ে ভুল করেছে। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার টাইমেই লর্ড বেফোর্ড উপলব্ধি করেছে তার মেয়েকে এভাবে একটি ব্যবসার বস্তু বানানো তার একদমই উচিত হয়নি, যে কারণে সে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই স্থানে আবারও হাজির হয়েছে। কিন্তু এখন যেহেতু ওই ড্রাগন তাকে বন্দী বানিয়ে ইলোডিকে সামনে আসতে বলছে, তাই লর্ড বেফোর্ড সোজাসুজি তাকে জানিয়ে দেয়, আমার যাই হয়ে যাক না কেন তুমি এই স্থানে একদমই আসবে না। ফলে এই কথা শুনে ড্রাগনও রেগে গিয়ে সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করে। এদিকে ইলোডি কিন্তু এই স্থানের একদম পাশে দাঁড়িয়েই এই সমস্ত দৃশ্য লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। কিন্তু তার বাবা মারা যাওয়ার টাইমে ইলোডির মুখ থেকে কান্নার আওয়াজ আসলে ড্রাগন সঙ্গে সঙ্গেই সেদিকে চেক করতে শুরু করে। কিন্তু এই টাইমেই আবারও সেই ব্যক্তি, মানে কিছুক্ষণ আগেই যে ব্যক্তি লুকিয়ে পড়েছিল, সে ওই স্থান থেকে পালাতে গিয়ে একটি আওয়াজ করলে ড্রাগনও সঙ্গে সঙ্গে সেই দিকে রওনা হয়। ফলে সুযোগ পেয়ে ইলোডি লাস্ট বারের মতো তার বাবার সঙ্গে দেখা করে এবং তার কথা মতোই একটি দড়ির মাধ্যমে ইলোডি ওই গুহা থেকে বাইরে বেরিয়ে পড়ে। আর তারপর সেখানেই রাখা একটি ঘোড়া নিয়ে পালানোর চেষ্টা করে, যদিও ওই ড্রাগনও সেখান থেকে বেরিয়ে তার পিছু নেয়। কিন্তু ইলোডি চালাকি করে একটি পাথর স্তম্ভের নিচে লুকিয়ে পড়লে ড্রাগনের আক্রমণ থেকে সে কোনো ক্রমে বেঁচে যায়।
আর ড্রাগন ইলোডিকে হত্যা করতে না পেরে আশেপাশের পুরো এলাকাতে আগুন ধরিয়ে দেয়। যেটা রানী ইজাবেল দেখতে পাওয়ার পর বুঝতে পারে তাদের ওই বলিদান ব্যর্থ হয়েছে, মানে ইলোডি কোনোভাবে ওই ড্রাগনের কাছ থেকে পালিয়েছে। ফলে সঙ্গে সঙ্গেই রানী ইজাবেল তাদের বন্দরে অপেক্ষারত লর্ড বেফোর্ডের নৌকায় হামলা চালিয়ে ইলোডির ছোট বোন ফ্লোরিয়াকে অপহরণ করে এবং পরবর্তীতে ঠিক একইভাবে ফ্লোরিয়াকেও সেই একই স্থানে বলিদান দেওয়া হয়, মানে ইলোডির পরিবর্তে ফ্লোরিয়া, যাতে ওই ড্রাগন শান্ত থাকে। কিন্তু ড্রাগন ফ্লোরিয়াকে হত্যা না করে তাকে টোপ হিসাবে ব্যবহার করার জন্য জীবিত রাখে, কারণ ড্রাগন বিশ্বাস করে ইলোডি এই মেয়েকে বাঁচানোর জন্য এই স্থানে আবারও হাজির হবে। এদিকে ইলোডির সৎ মা আহত অবস্থায় এই পাহাড়ের চূড়ায় উপস্থিত হলে ভাগ্যক্রমে ইলোডির সঙ্গে তার দেখা হয়ে যায়। আর মায়ের থেকেই ইলোডি জানতে পারে তার বোনকেও তারা অপহরণ করে এই স্থানে বলিদান দিয়েছে। ফলে মাকে এখান থেকে ফিরে যেতে বলে ইলোডি আবারও সেই গুহার দিকে রওনা হয় তার বোনকে ওই ড্রাগনের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু ইলোডি ওই গুহায় আবারও উপস্থিত হয়ে যখন দেখতে পায় ড্রাগন তার বোনকে টোপ হিসাবে ব্যবহার করার জন্য তার কাছেই রেখে দিয়েছে, তখনই সে চালাকি করে ড্রাগনকে ওই স্থান থেকে সরানোর জন্য একটি ডাইভার্সন তৈরি করে। আর ড্রাগনও ইলোডির ফাঁদে পা দিয়ে সেই দিকেই এগিয়ে যায়। ফলে ইলোডি সেই সুযোগে তার বোনের কাছে উপস্থিত হয়ে তাকে সেই স্থান থেকে সাইড করে দেয়। কিন্তু ড্রাগন এইদিকে যখন বুঝতে পারে ইলোডি তাকে ওই স্থান থেকে সাইড করার জন্যই একটি ফাঁদ তৈরি করেছিল, তখনই সে আবারও ওই স্থানে ফিরে আসে। আর এই টাইমে ইলোডি একা ওই ড্রাগনের সামনে উপস্থিত হয়ে তাকে জানায়, আমি জানি এই রাজ্যের প্রথম রাজা তোমার 3 সন্তানকে হত্যা করেছে, যে কারণেই তুমি এই রাজ্যের প্রতি প্রজন্মের 3টি কন্যাকে হত্যা করে আসছো। কিন্তু এই রাজ্যের প্রতিনিধিরা তোমাকেও মিথ্যা বলেছে আর আমাকেও মিথ্যা বলেছে। তারা আমাকে জানিয়েছে তুমি এখানকার গ্রামবাসীদের উপর হামলা করার কারণেই এখানকার প্রথম রাজা তোমার উপর হামলা করেছিল। কিন্তু ড্রাগন এখন তাকে জানায় এটা একদমই ভুল, তোমরা বিনা কারণেই আমার উপর আক্রমণ করেছিলে এবং আমার 3 সন্তানকেও হত্যা করেছিলে, যে কারণে আমি যতদিন বেঁচে থাকবো এই রাজ্যের প্রতিটি প্রজন্মের 3টি কন্যাকে আমি হত্যা করব। যেটা শুনে ইলোডি তাকে জানায় তুমি সেটা কখনোই করতে পারোনি, তুমি যাদেরকে হত্যা করে আসছো তারা ওই রাজ্যের বংশধর না, এমনকি আমিও ওই রাজ্যের রাজকন্যা না। কিন্তু ড্রাগন তার এই কথা বিশ্বাস না করেই তার উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু তাও ইলোডি তার আক্রমণ থেকে কোনো ক্রমে বেঁচে লাস্ট পর্যন্ত ওই ড্রাগনের আগুনেই সে তাকে গুরুতরভাবে আহত করে দেয়। আর তারপর তাকে বোঝানোর চেষ্টা করে তুমি যাদেরকে হত্যা করেছো হয়তো তুমি খেয়াল করেছো তাদের প্রত্যেকের হাতেই এই রকম কাটা দাগ রয়েছে, কারণ ওরা চালাকি করে একটি রিচুয়ালস এর মাধ্যমে প্রতিটি মেয়েকেই তাদের বংশধর করে তোলে। আর ঠিক এই কারণেই ওই বংশের রক্তের গন্ধ তুমি আমাদের মধ্যে থেকেও পাও, যে কারণেই তোমার মনে হয় যাদেরকে তুমি হত্যা করেছো তারা প্রত্যেকেই অরিয়া রাজ্যের বংশধর, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রত্যেকেই অন্য কোনো রাজ্যের রাজকন্যা, যারা এই রাজ্যের রাজ পরিবারের দ্বারা প্রতারিত হয়ে এই বলিদানের শিকার হয়েছে। মানে ড্রাগন এতদিন ধরে বহু নির্দোষ কন্যাদের হত্যা করে এসেছে, ঠিক যেমন এই রাজ্যের প্রথম রাজা বিনা কারণেই ড্রাগনের 3 সন্তানকে হত্যা করেছিল। এবার এই সব শুনে আহত ড্রাগন তাকে উত্তর দেয় তাহলে তুমি আমাকে হত্যা করে এই সব কিছু সমাপ্তি করো। কিন্তু ইলোডি তাকে হত্যা না করে সেই উজ্জ্বল পোকাগুলি ধরে নিয়ে এসে আহত ড্রাগনের গায়ে ছেড়ে দেয়, কারণ আগেই আমরা দেখেছি এই পোকাগুলির মধ্যে অদ্ভুত এক হিলিং ফ্যাক্টর রয়েছে, যার মাধ্যমেই ওই ড্রাগনও আবারও আহত অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠে এবং ইলোডির বিশ্বাসও আনুগত্য অর্জন করে। ফলে পরবর্তীতেই ইলোডি ওই ড্রাগনকে সঙ্গে নিয়ে সোজা উপস্থিত হয় অরিয়ার রাজপ্রাসাদে, যেখানে রাজকুমার হেনরি তার আরো একটি বিবাহের জন্য রেডি, মানে এই মেয়েকেও তারা ঠিক একইভাবে বলিদান দিতে চলেছে। ওই যে আগেই জানিয়েছি একটি প্রজন্ম থেকে 3টি কন্যাকে বলিদান দিতে হবে। ইলোডির আগে একটি মেয়েকে বলিদান দেওয়া হয়েছে, ইলোডি এবং তার বোন 2য় নম্বর, আর এটা হচ্ছে লাস্ট। কিন্তু ইলোডি ওই স্থানে উপস্থিত হয়ে নববধূ এবং তার পরিবারের সকলকেই সেই স্থান থেকে প্রথমেই চলে যেতে বলে। আর তারপর ওই ড্রাগন রাজ পরিবারের সকল মেম্বার সহ পুরো রাজপ্রাসাদকে পুড়িয়ে দেয়। মানে এই রাজ্যের কাহিনী এখানেই সমাপ্ত হয়। ইলোডি আবারও তার মায়ের সঙ্গে মিলিত হয় এবং পরবর্তীতে ইলোডি, ফ্লোরিয়া এবং লেডি বেফোর্ড তাদের নিজের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যেখানে আমরা ওই ড্রাগনকেও তাদের সঙ্গে একই দিকে রওনা হতে দেখতে পাই। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য